टूटा जो कभी तारा सजना वे। সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণ আগে তে বসে বসে সেই বইটা পড়ছে আর জাঙ্কুকের আসার অপেক্ষা করছে। জাঙ্কুক কেন আসছে না, এত দেরি কেন করছে, নিজের ভাবনায় নিজেই অবাক হলো তে। যেই লোকটাকে ও 3 দিন আগে অবধি চিনতই না, সে কিছুক্ষণ না থাকাতেই তের ভালো লাগছে না কেন। এই 3টা দিন জাঙ্কুক তের আশেপাশে ছায়ার মতো লেগেছিল। ওর কখন কি লাগবে, কোন সমস্যা হচ্ছে কি না সবসময় খেয়াল রেখেছে, তাই হয়তো তের এরকম লাগছে। দরজা খোলার আওয়াজে তে তাকিয়ে দেখলো জাঙ্কুক চলে এসেছে। জাঙ্কুকের হাতে মাংস ভাজা আর কফির 2টা মগ সহ ট্রে। তের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে ট্রে বিছানার উপর রেখে বলল, চলো অনেক বই পড়েছো, এবার খেয়ে নাও। তে বইটা পাশে রেখে বলল, এসবের কি দরকার ছিল? দরকার ছিল, সেই দুপুরে কিছু খেয়েছো, এখনো তো আর কিছুই খাওয়া হয়নি তোমার, চলো খাওয়া শুরু করো, আমারও তো খিদে পেয়েছে। এই কথা বলেই জাঙ্কুক মাংসের পিস নিয়ে খেতে শুরু করে দিল। তেও কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা পিস নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে মুখে নিল। পরপর 2-3 বার নিয়ে বেশ অনেকখানি মাংস পুড়ে চিবোতে শুরু করলো। চিবানোর কয়েক সেকেন্ডের মধ্যেই ওর ঝালে মুখ জ্বলতে শুরু করলো। তে কোনো মতে গিলে ঝালে অস্থির হয়ে মুখে হাঁ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো তের দিকে। তেকে এরকম করতে দেখে জাঙ্কুক মাংসটা রেখে তের দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে তে, কোনো সমস্যা? তে জোরে শ্বাস নিতে নিতে হাঁপানো কণ্ঠে কোনো রকম বলতে লাগলো, ঝাল ঝাল। তের নাক লাল হয়ে উঠেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে ইতিমধ্যে। জাঙ্কুক দ্রুত পানির গ্লাসটা নিয়ে তের মুখের সামনে ধরলো। তে ঢকঢক করে সবটুকু জল খেয়ে নিল, কিন্তু এতে ওর ঝাল কমলো না। জাঙ্কুক দ্রুত সার্ভেন্টকে ফোন করে বলল মধুর বোতলটা নিয়ে আসতে, কিন্তু ঝালে তে অস্থির হয়ে যাচ্ছে। জাঙ্কুক তের এই অবস্থা কোনো মতেই সহ্য করতে পারছে না। জাঙ্কুক কিছু না ভেবেই তের ঘাড়ের পেছনে হাত রেখে ওর মুখে ফু দিতে শুরু করলো। জাঙ্কুক নিজেও জানে না ওই অপ্রয়োজনীয় কাজটা কেন করছে। তে যখন খেয়াল করলো যে সে জাঙ্কুকের এতটা কাছে চলে এসেছে, তখন তে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। ঝালে কষ্ট পাচ্ছে তে ঠিকই, কিন্তু তবুও জাঙ্কুককে দেখছে। জাঙ্কুকও তের মুখের দিকে তাকিয়ে দেখলো তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, এতটা গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে যে জাঙ্কুকও এই দৃষ্টিতে হারিয়ে যাচ্ছে। হঠাৎ কারো গলা ঝাঁঝানোর আওয়াজে চমকে থাকালো দুইজনই। দরজার কাছে সার্ভেন্ট হাতে মধুর বয়াম আর চামচ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক দ্রুত তেকে ছেড়ে ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে গলাটা হালকা ঝেড়ে সার্ভেন্টের কাছে গিয়ে মধুর বোতলটা নিয়ে সার্ভেন্টকে যেতে বলে দরজাটা লক করে দিয়ে তের কাছে এসে 1 চামচ মধু দিয়ে বলল, হাঁ করো তে। তে বাধ্য মেয়ের মতো দ্রুত মুখটা হাঁ করলো। জাঙ্কুক 1 চামচ ভরাট করা মধু তের মুখে দিয়ে বলল, সময় নিয়ে ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করো। তে মাথা নাড়ল। জাঙ্কুক ভাবছে মাংসটা বেশ ঝাল ঠিকই, কিন্তু এতটাও তো না, তার মানে কি মেয়েটা একদমই ঝাল খেতে পারে না? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তুমি একদমই ঝাল খেতে পারো না তাই না? তে একদম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে ডায়ে বায়ে মাথা নেড়ে বোঝালো যে সে ঝাল খেতে পারে না। জাঙ্কুক বেশ হাসলো, তারপর বলল, সরি, আমি আসলে জানতাম না ব্যাপারটা। আমার বোনটাও কিন্তু পুরো তোমার মতো একদমই ঝাল খেতে পারে না। তে বলল, আপনার ফ্যামিলিতে কে কে থাকে আর তারা কোথায়? বাবা মা আর ছোট বোন সবাই আপাতত দেশের বাইরে থাকে। জাঙ্কুক তখন বলল, টিনেজ বয়সে আমি কি করতাম জানো? তে ভ্রু নাচালো। জাঙ্কুক তখন হেসে বলল, আমার সব পছন্দের খাবারে বেশি করে ঝাল মিশিয়ে রাখতাম, যাতে আমার বোন খেতে না পারে। ওর সে কি কান্না, খামচে আমার হাত পা লাল করে ফেলতো। তে মুচকি হাসলো। জাঙ্কুক খেয়াল করলো হাসলে তে ডান গালে সুন্দর একটা টোল পড়ে, বা গালেও পড়ে, কিন্তু একেবারেই ছোট। আবার নতুন করে বুকে ধাক্কা লাগলো জাঙ্কুকের। এভাবে হাসলো কেন মেয়েটা? এখন জাঙ্কুকের ভেতরে যে ঝড় শুরু হয়েছে, সেটা থামানোর দায়িত্ব কি এই মেয়েটা নেবে? যাই হোক, তেকে হাসাতে পেরেছে তাতেই জাঙ্কুক অনেক খুশি। অপরদিকে ক্লাবের এক কর্নারে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে মিন ইয়ঙ্গি। মিনিস্টার জেহোপের একমাত্র ছেলে সে। খুব রাগী প্রকৃতির ছেলে। সে কোনো কিছু চাইবে আর সেটা পাবে না, সেটা কল্পনাও করা যেন পাপ। আজ অবধি এমন কোনো দিন হয়নি যে সে চাওয়ার পরেও কিছু পায়নি। এমনি এমনি না পেলে জোর করে নিজের করে নিতে জানে সে। ক্লাবে এমনিতে সবাই মেয়েদের সাথে ডান্স করছে,
কিন্তু সুগার মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই, আগেও ছিল না। তবে ধনী বাপের উচ্চবিলাসী ছেলে হওয়ার আগে একটা অবাধ মেলামেশা ঠিকই করতো। কিন্তু যেদিন থেকে নীল রঙের গাউন পরা তে নামক ফর্সা একটা মেয়ের মায়ায় নিজেকে জড়িয়েছে, সেদিন থেকে এসব অর্থহীন লাগে তার। ওর তো শুধু ওর নীলপরীকেই চাই, আর কাউকে দিয়ে কি হবে। কতদিন সে তেকে দেখে না, চোখটা যে বড্ড তৃষ্ণার্ত তার তে নীলপরীকে দেখার জন্য। বড্ড অস্থির লাগছে ওর। আর মনে মনে ভাবছে, জিমিন গেছে তো ওই বাড়িতে তের কাছে, ফোন কেন ধরছে না এই মেয়েটা। 5 দিন যাবৎ তের গলার আওয়াজটা শুনতে পায় না সে। এখানে সুগার আর ভালো লাগছে না, তাই আধা মাতল অবস্থাতেই সেখান থেকে বেরিয়ে গেল। টলতে টলতে নিজের রুমে এসে চেঞ্জ না করে শুয়ে পড়লো বিছানায়। শুয়ে পড়ার সাথে সাথেই চোখে ঘুম ভর করলো। অর্ধঘুমন্ত অবস্থায় সুগা বিড়বিড় করে বলল, মিসিং ইউ সো মাচ তে নীলপরি। রাত প্রায় 10:30 বাজে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জাঙ্কুক একটা একটা করে ওষুধ বের করে তের হাতে দিচ্ছে। তে শুধু জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুকের সবগুলো ওষুধ তের হাতে দেওয়া হয়ে গেলেও তের দিকে তাকিয়ে দেখলেও তে এখনও জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। সন্ধ্যার পর ওকে আবার ডক্টর এসে দেখে গেছে, ওর ব্লাড স্যাম্পলও নিয়ে গেছে। কি নাকি টেস্ট করাবে, কি করবে সেটা জানে না তে। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলল, কি হলো, এভাবে করে তাকিয়ে আছো কেন আমার দিকে, কিছু কি বলবে? তে তখন মাথা নিচু করে বলল, না না, কিছুই বলবো না। তে এরপর ওষুধগুলো খেয়ে নিল। তেকে ওষুধ খাইয়ে দিয়ে জাঙ্কুক বলল, শরীরে ব্যথা আছে এখন আর? তে মাথা নেড়ে না করলো। জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওর সামনে খাটে উপর হয়ে বসে ল্যাপটপে কাজ করা শুরু করে দিল। কিছুক্ষণ পর কাজ শেষ করে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলল, এবার চুপচাপ শুয়ে পড়ো। তে শুয়ে পড়তে নিয়েও উঠে বসে বলল, আচ্ছা আপনি তো বলছিলেন আমি সুস্থ হলে পাশের রুমে শিফট করে দেবেন। আমি তো এখন অনেকটাই সুস্থ আছি। তাই জাঙ্কুক এবার তের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, তোমার কি ভয় করছে? বাই এনি চান্স আমি তোমার কোনো অ্যাডভান্টেজ নেব বা এমন কিছু ভাবছো তুমি? তে হকচকে গিয়ে বলল, না না, আমি এমনি বললাম আর কি। জাঙ্কুক তখন বলল, আর একটু সুস্থ হলেই অন্য রুমে শিফট করে দেব, আরও 2-1 দিন এখানেই থাকো। জাঙ্কুকের গম্ভীর গম্ভীর মুখ দেখে তে বুঝতে পারল জাঙ্কুক রাগ করেছে। তাই তে জাঙ্কুকের রাগ ভাঙানোর জন্য বলল, আসলে আমি কিন্তু আপনাকে সেরকম মিন করে কিচ্ছুই বলিনি। জাঙ্কুক একদম তের কাছে এসে বলল, কোন রকম কি মিন করেছো ঠিক করে বলো তো, আমি তো বুঝতে পারছি না। জাঙ্কুকের এত কাছে আসায় তের ছটপটানি শুরু হয়ে গেল। সে তখন বলল, না না, কিছু না, আমি তো এমনি বললাম। জাঙ্কুক তের কাছে এসে কিছুটা মুচকি হেসে তের কাছ থেকে সরে গেল। এরপর তেকে বলল, বুঝেছি, আর কিছু বলতে হবে না, এবার শুয়ে পড়ো। জাঙ্কুক এরপর রুমের লাইটটা অফ করে ড্রিম লাইট অন করে সোফায় শুয়ে পড়ল। জাঙ্কুকের শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেও তের চোখে ঘুম নেই, কারণ ওর মনে পড়ছে ওর বাবার মৃত্যুর পরও কোথায় ছিল। তবে এখন এটা ভাবছে যে হুটহাট এরকম সব ভুলে কেন যায় ও, এটা কি কোনো অসুখ হয়েছে তার? তের হঠাৎ করে তার সব বান্ধবীদের কথা মনে পড়ছে। কি সুন্দর নাই ছিল তার জীবন। হঠাৎ করে তার সুগার কথা মনে পড়ে গেল। সুগা কি ফিরে এসেছে? যদি ফিরে আসে তাহলে নিশ্চয়ই আমাকে খুঁজছে। যদি কখনো আমাকে খুঁজে পায় তখন কি হবে? আবারও কি আমাকে নিয়ে যাবে ওখানে? না না, আমি তো সুগার কাছে আর যেতে চাই না, একদমই চাই না তার কাছে যেতে। সেই বাড়িতে শুধু লিসা আন্টি আর জিমিন ছাড়া কেউ ভালো না। হ্যাঁ, আমি সুগাকেও পছন্দ করি না, একদমই পছন্দ করি না। কিন্তু কেন সুগাকে পছন্দ করি না সেটাও জানি না। কিন্তু চাইলেও যে আমি সুগাকে ঘৃণাও করতে পারি না, কারণ হয়তো বা সুগার কারণে আজও আমি বেঁচে আছি। কিন্তু তাতে সুগার দোষ কমে যাচ্ছে না। প্রথম দিকে সুগাকে আমার খুব ভালো লাগতো, নিজের খুব ভালো বন্ধু মনে হতো। কিন্তু সুগা তেমন ভালো ছিল না। সুগা তো জানতো ওরা আমার সাথে কত খারাপ ব্যবহার করে, অত্যাচার করে। সব কিছু জানার পরও সুগা কখনোই তাদের পরিবারের বিরুদ্ধে কখনোই কোনো কিছু বলেনি, বরং সে নিজে অনেকবার আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। কেন? সুগা না বলে আমাকে ভালোবাসতো, তাহলে আমার সাথে এমন কিছু সব কিছু সে সহ্য করলো কেন?
আজকাল সুগাকেও আমার একদমই ভালো লাগে না, বেশি অসহ্য লাগে তার নীলপরি ডাকটা। এসব ভাবতে ভাবতে জাঙ্কুকের দিকে চোখ পড়লো তের। জাঙ্কুকের সাথে তো ওর আগের কোনো সম্পর্ক নেই, তবু ছেলেটা ওকে সযত্নে নিজের কাছে আগলে রেখেছে। আজকালকার দিনে এরকম অসহায় একটা মেয়েকে একা পেলে হয়তো ঝাঁপিয়ে পড়তো তার উপর, নিজের পুরুষত্ব দেখাতে ভুলতো না। কিন্তু জাঙ্কুক পরপর 3টা দিন এই ফাঁকা বাংলোতে তেকে নিজের বেডরুমে রেখেও একবারের জন্য বাজেভাবে স্পর্শ করেনি। চাইলেই তো যে কোনোভাবে যে কোনো রকম সুযোগ নিতে পারতো সে, কই নেয়নি তো। ছেলেটা কি সত্যি এতটা ভালো, নাকি ভালো মানুষের মুখোশ পড়ে আছে? সেই প্রশ্নের উত্তর এখনও তের কাছে নেই। তে তখন মনে মনে ভাবলো, এটাই পার্থক্য সুগার আর জাঙ্কুকের মধ্যে। সুগা খুবই নিষ্ঠুর একজন মানুষ, আর জাঙ্কুক খুবই ভালো মনের একজন মানুষ। জাঙ্কুকের কথা চিন্তা করলেই আমার মুখে এরকম হাসি ফুটে ওঠে কেন? আমার কেন জাঙ্কুকের কাছে থাকতেই ভালো লাগছে। জাঙ্কুক নামের এই মানুষটাকে আমি এত বিশ্বাস কিভাবে করে ফেললাম?